শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমার মুখ যে, ওকে ক্ষমা করে দিও দিদি, তোমার পায়ে পড়ি। আরে পা ছাড়, সব সম্পদ দিও না। ওঠ দেখি, আমি অভিসম্পাদ দেব না বোন। ওর কিছু হলে আমি বাঁচবো না দিদি, আমি বাঁচবো না। আমার অনিষ্ট করবার সাধ্য ওর নেই, কিন্তু তোর মতো সতীলক্ষ্মীর গায়ে বিনা দোষে হাত তুলল, ঠাকুর এটা সহ্য করবেন না রে। কি করবো দিদি, কি করবো বলো? ওই তাঁর স্বভাব। যে দেবতা ওর দেহে অমন রাগ দিয়েছেন, তিনিই মাপ করবেন। মাপ? তবু এজন্য আমি কম মানত করিনি গো। কি বলছিস? কিন্তু মহাপাপী আমি, মহাপাপী। আমার ডাকে কেউ কান দিলেন না, কেউ না। জানো দিদি, এমনও একটা দিন যায় যে, দেখি দেখি, তোর কপালে কপালে, হ্যাঁ, এই ডান দিকে এটা, এই কালো দাগটা কিসের রে? মারের দাগ নাকি? কি দিয়ে মারল? রাগ হলে ওর জ্ঞান থাকে না দিদি। তবু কি দিয়ে মারল শুনি? পায়ের চটি জুতো ছিল। জুতো দিয়ে মারল? কি করে সহ্য করলি ছোট বউ? আমার অভ্যেস হয়ে গেছে দিদি। আবার তারই জন্য তুই মাপ চাইতে এলি আমার কাছে? নইলে যে ওর অকল্যাণ হবে দিদি। ছোট, আর সহ্য করার কথা যদি বললে দিদি, সে তো তোমার কাছে শেখা। আমার যা কিছু সবই তোমার পায়ে দিদি। না 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 ছোট বউ, না, মিথ্যে কথা বলিস না তুই। এই অপমান আমি হলে সইতে পারতাম না কিছুতেই। নিজের অপমান সইতে পারাটাই কি খুব বড় পারা দিদি? তোমার মতো স্বামী সৌভাগ্য সংসারে সব মেয়ে মানুষের কপালে তো জোটে না। তবুও তুমি যা সয়ে আছো, সে সইতে গেলে আমরা গুঁড়ো গুঁড়ো হয়ে যেতাম গো দিদি। না রে ছোট, সত্যি আর পারি না। বড় ঠাকুরের মুখে হাসি নেই, মনে সুখ নেই, আর তোমায় তার রাত দিন নিজের চোখে দেখতে হচ্ছে। অমন স্বামীর অত কষ্ট সহ্য করতে তুমি ছাড়া আর কেউ পারতো না দিদি, আর কেউ পারতো না। আরে আরে, ও কি রে, আবার পা ধরলি কেন? ছাড় ছাড়, তোর পাগলি। আগে বলো তুমি ওকে ক্ষমা করলে? বলো দিদি, বলো। তোমার মুখ থেকে না শুনে আমি কিছুতেই তোমার পা ছাড়বো না, কিছুতেই না। তুমি ক্ষমা না করলে ওকে কেউ রক্ষা করতে পারবে না দিদি। তুমি ওকে আচ্ছা আচ্ছা, হয়েছে, ও মাফ করলি, যা। আমি আসি দিদি, সাবধানে থেকো। পাগলি তো দেখার। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিরাজ বউ। আজ শুনবেন দ্বিতীয় ও শেষ পর্ব। অনেক বড় অপরাধ করেছে পীতাম্বর। তবু দুপুরে ফাঁকা বাড়িতে কেউ কোথাও নেই দেখে তারই বউ মোহিনী তারই হয়ে বিরাজের পায়ের কাছে এসে একেবারে কেঁদে পড়ে তার স্বামীর জন্য ক্ষমা চাইল। বিরাজ আর তাকে ফেরাতে পারল না। মোহিনী চলে যাওয়ার পর চুপ করে বসে রইল বিরাজ। মেয়েটা সত্যিই তাকে এত ভালোবাসে? দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল।
বিরাজের সংসারটা ক্রমশ শুকিয়ে খাক হয়ে যেতে বসেছে। কাউকে কিছু না জানালেও মোহিনী যেন কেমন করে সব জানতে পারে। আজ বেলা 1টা নাগাদ সাবধানে এদিক ওদিক তাকিয়ে এ বাড়িতে এলো মোহিনী। বিরাজ তখন গালে হাত দিয়ে রান্নাঘরের দাওয়ার একধারে স্তব্ধ হয়ে বসেছিল। ছোট বউ মোহিনী বিরাজকে প্রণাম করে আস্তে আস্তে বলল, দিদি, ও দিদি, বলি তুমি কি পাগল হয়ে যাচ্ছ? কেন? তুমি আজ বড় ঠাকুরকে খেতে দিলে না? হো হো, আমি তো তাকে খেতে বারণ করিনি। আহা, বারণ করনি সে কথা ঠিক, কিন্তু তুমি একবারও গেলে না কেন? তিনি খেতে বসে তোমাকে কতবার ডাকলেন, একটা সাড়া পর্যন্ত দিলে না? বলি একটিবার কাছে গেলে তো তিনি ভাত ফেলে উঠে যেতেন না, তাই না? আমার হাত জোড়া ছিল। আমাকে ভুল বুঝিও না দিদি, তোমার হাত জোড়া ছিল না তা আমি জানি। চিরকাল সমস্ত কাজ ফেলে তাঁকে সামনে বসে খাইয়েছ। সংসারে এর চেয়ে বড় কাজ তোমার কোনো দিন ছিল না। আর আজ তবে আয়, দেখবি আয়। বিরাজ উন্মাদের মতো তার একটা হাত ধরে সজোরে টান দিয়ে রান্নাঘরের মাঝখানে দাঁড় করিয়ে হাত দিয়ে দেখালো, ওই আয়, ওই চেয়ে দেখ, দেখ একবার। একটা কালো পাথরে অপরিষ্কার মোটা চালের ভাত এবং তারই একধারে অনেকটা কলমি শাক সিদ্ধ, আর কিছু নেই। আজ কোনো উপায় না দেখে বিরাজ এগুলোই নদী থেকে ছিঁড়ে এনে সিদ্ধ করে দিয়েছিল নীলাম্বরকে। দেখতে দেখতে ছোট বউর দু চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ল, কিন্তু বিরাজের চোখে জলের আভাস মাত্র নেই। দুই জায়ে নিঃশব্দে মুখোমুখি তাকিয়ে রইল। বিরাজ শান্ত স্বরে বলল, তুইও তো মেয়ে মানুষ বোন, তুই বল বল, পৃথিবীর কেউ কি সামনে বসে স্বামীর ওই খাওয়া চোখে দেখতে পারে? হ্যাঁ, কি হলো? কাঁদছিস কেন এখন? কেন কাঁদছিস ছোট বউ? আগে বল, বলে যা। তারপর তোর মুখে যা আসে তাই বলে আমাকে গাল দে, আমি কিচ্ছুটি বলবো না। কেন কাঁদছিস? কেঁদে আর কি হবে বউ? কখনো রান্নার দোষে কোনো দিন তোর বড় ঠাকুর একটা ভাত কম খেলে সারাদিন আমার বুকের ভেতর কি ছুঁচ যে বিঁধেছে সে আর কেউ না জানুক, তুই তো জানিস ছোট বউ। আর আজ আজ তার খিদের সময় আমাকে ওই এনে দিতে হয়। দিদি, এটুকুও বুঝি আর জুটবে না রে, এটুকুও আর জুটবে না। আমার দুঃখ তুই ছাড়া আর কে বুঝবে বল? আমি অনেক ভেবে দেখেছি জানিস, আমি আমি সরে না গেলে ওর কষ্ট যাবে না। আচ্ছা বউ, বল না, আমি গেলে ওকে দেখবি? দেখবি তো? কোথায় যাবে তুমি? কি করে জানবো বোন কোথায় যেতে হয়? শুনি ওর যে পাপ নাকি আজ নেই। তা সে যাই হোক, এই জ্বালা জুড়বে তো। ছিছি, চুপ চুপ, ও কথা মুখে এনো না দিদি, ও কথা মুখে এনো না। আত্মহত্যার কথা যে বলে তার পাপ, যে কথা সে শোনে তার অপাপ। ছি 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 ছি, কি হয়ে গেলে তুমি দিদি? সেসব জানি নে রে বোন, আর ভাবতেও চাইনি। শুধু জানি আমি ওকে আর খেতে দিতে পারছি না। আজ তুই আমাকে ছুঁয়ে কথা দে বোন, যেমন করে পারিস তুই দুই ভাই ঠিক মিল করিয়ে দিবি। বল বল না। আমি কথা দিলাম দিদি, আমি কথা দিলাম। তবে তবে আমাকেও আজ একটা ভিক্ষে দেবে বলো? কি? 1 মিনিট সবুর করো, আমি আমি এই যাবো আর এই আসবো। তুমি 1 মিনিট সবুর করো। যাস না ছোট বউ, যাস না। আমি একটা তিল পর্যন্ত কিন্তু কারো কাছ থেকে নেব না। কেন নেবে না? না, সে কোনো মতে হবে না। আর আচ্ছা, আমি কারো কাছে কিছু নিতে পারবো না।
কেন জোর করছিস? বেশ, তবে শোনো দিদি, কেন জানি নে আগে তুমি আমাকে ভালোবাসতে না, ভালো করে কথাও বলতে না। সেজন্য যে কত লুকিয়ে কেঁদেছি, কত দেবদেবীকে ডেকেছি, তার সংখ্যাও নেই। পাগলি, আজ তারা মুখ তুলে চেয়েছেন, তুমিও ছোট বোন বলে ডেকেছ। এবার তুমিই বলো তো দিদি, তুমি যদি আমাকে এই অবস্থায় দেখেও কিছু না করতে পারতে, তখন তোমার মনের ভেতরে কেমন হতো বলো? ছোট বউ, বিরাজ জবাব দিতে পারল না, মুখ নিচু করে রইল। ছোট বউ উঠে গিয়ে কিছুক্ষণ পরে এক ধামা ভর্তি খাবার এনে নামিয়ে রাখল। বিরাজ স্থির হয়ে দেখছিল, দেখি। কিন্তু সে যখন কাছে এসে তার আঁচলের একদিকের খুঁট তুলে একখানা মোহর বাঁধতে লাগলো, তখন সে আর থাকতে না পেরে সজোরে ঠেলে দিয়ে চেঁচিয়ে উঠল, না, এ কোনো মতে হবে না। কেন কেন হবে না? কেন? নিশ্চয়ই হবে। না না না, নিশ্চয়ই হবে। এই আমার বড় ঠাকুর আমাকে বিয়ের সময় দিয়েছিলেন দিদি। তো আর আচ্ছা, আমি কারো কাছে কিছু নিতে পারবো না, কেন জোর করছিস? না 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 না, এই আমি কিছুতেই শুনবো না, কিছুতেই না। এটা মোহরটা বিরাজের আঁচলের খুঁটে বেঁধে দিয়ে আরেকবার বিরাজকে প্রণাম করে মোহিনী বাড়ি চলে গেল। দেখো দেখি। বিরাজের মনটা ভালো ছিল না। মগরায় যে পিতলের কারখানাটা রমরম করে চলত, আচমকা সেটা বন্ধ হয়ে গেল। চাঁড়ালদের ঘরের একটা মেয়ের কাছে তাদের দুঃখ দুর্দশার খবরটা শোনার পর থেকে বিরাজের মনটা যেন পাথর হয়ে গিয়েছিল। এদিকে নিজের ঘরেও খাবার দাবার বলতে প্রায় কিছুই নেই, দুবেলা দুটো পেটও ঠিক করে চলে না। সেদিন নীলাম্বর এসে বলল, বুঝলে বিরাজ, পুজোর সময় কলকাতার এক নামজাদা কীর্তনের দল আসবে, তাদের সঙ্গে খোল বাজাতে যাব। একেবারে পাকা কথা করে এসেছি। সে কি গো? তবু যা হোক দুটো পয়সা তো জুটবে। কাদের না কাদের সঙ্গে পুজোর সময়টা সেই বাইরে বাইরে ঘুরে বেড়াবে তুমি। যাচ্ছে কি আর সাধে রে বউ, না গেলে খাবি কি বল? সেই গেলেই যেন কত খাবার জুটবে। বিরাজ যা ভেবেছিল হলো ঠিক তাই। খোল বাজিয়ে অর্ধেক দিন নেশা ভাঙ করে বেহুশ হয়ে ঘরে ফেরে নীলাম্বর। বিরাজেরও আর খাওয়া হয় না, সংসারে তার খবর নেওয়ার মতো কেউ নেই। অসুস্থ ভাইকে দেখতে বাপের বাড়ি গেছে ছোট বউ, সে ছাড়া এই সংসারে তার খবর রাখার মতো আর কেউ নেই। আজকাল বিকেলের পর থেকেই কেমন যেন জ্বর জ্বর লাগে তার। এ কথাটা কাকেই বা জানাবে সে? ঠাকুর দেবতার কাছেও আজকাল মুখ ফুটে কিছুই বলে না বিরাজ। সে বোধ হয় কিছু চাইতেও ভুলে গেছে। আষাঢ় মাস প্রায় ফুরিয়ে এলো, এখন তার রোজ জ্বর আসে। জ্বরটা যখন ঝেঁপে আসে বেহুশ হয়ে পড়ে থাকে সে। সেদিন সকালবেলা নীলাম্বর এসে তাকে ডাকল, বিরাজ, বিরাজ, এ কি রে, দেখি তোর কপালটা একটু দেখি তো। এ কি রে, তোর গাছে জ্বরে একবারে পুড়ে যাচ্ছে। কিছু বলবে? হ্যাঁ, মানে কোথাও যাচ্ছ নাকি? ওই শান্তিরামের বাড়িতে আসলে একটা যজ্ঞ আছে। শান্তিরাম রে, তুই তো জানিস আমায় খুব ভক্তি শ্রদ্ধা করে। যজ্ঞটা সামলে দেওয়ার জন্য বলে পাঠিয়েছিল। তাই ভাবলাম পুজো আচ্ছা উপলক্ষে শিষ্য বাড়ি থেকে যদি টাকাটা শিকেটা মেলে। শান্তিরামের বাড়ি? হ্যাঁ। সে তো অনেক দূরের পথ। হ্যাঁ, তা দূর তো বটেই, তবে তুই ভাবিস নে, আমি যাবো আর আসবো। আচ্ছা, যত রাতই হোক, ছাঁদা বাঁধা হয়ে গেলে আমি ফিরে আসবো। একটা রাত অন্য কোথাও কাটাবো না, তুই দেখে নিস। কিন্তু আমার এই জ্বরের মধ্যে আমাকে এভাবে একলা ফেলে ও বাড়িতেও যে কেউ নেই গো। আহা, কাউকে দরকার নেই, এই তো ক ঘন্টার ব্যাপার মোটে।
দেখতে দেখতে কেটে যাবে। তুই শুয়ে থাক না। আসলে কি জানিস বউ, বড় লোক শিষ্য তো, প্রণামী টনামিগুলো একটু ভালোই দেবে। কটা দিন আর কিছু ভাবতে হবে না রে। তাহলে আমি যাবো আর আসবো, কেমন? তুই সাবধানে থাকিস। সেই যে গেল নীলাম্বর, তারপর 3-3টে দিন কেটে গেল। সে আর ঘরে ফিরল না। জ্বরে মাথা তুলতে পারছে না বিরাজ। পেটে একটাও দানা নেই, শরীরে জোর নেই। তার উপরে দুর্ভাবনায় একেবারে কাতর হয়ে পড়েছে সে। দুর্বল শরীরে অসংখ্য কুচিন্তা মাথার মধ্যে কিলবিল করে ঘুরে বেড়াতে থাকে তার। বাইরে তখন এক নাগাড়ে বৃষ্টি পড়ছে। খিদে তেষ্টায় কাতর হয়ে 33 কোটি দেবতার পায়ে মাথা খুঁড়তে খুঁড়তে মাটিতে পড়ে কাঁদতে থাকে বিরাজ। ওকে ফিরিয়ে দাও ঠাকুর, ওকে ফিরিয়ে দাও। একদিনের নাম করে 3-3টে দিন পার হয়ে গেল, এখনো একটাও খবর এলো না। তুমি ওকে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। ও ছাড়া আমার আর কে আছে বলো? তুমি আমার কষ্ট বোঝো ঠাকুর। আমি যে মরতে বসেছি গো, আজ আমাকে তুলে নাও, নয়তো ওকে ফিরিয়ে দাও ঠাকুর। দয়া করো, দয়া করো, দয়া করো। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। এর মধ্যে মগরার কারখানা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিরাজের ছাঁচ তৈরির কাজও বন্ধ হয়ে গেল। ভাটার টানে জল যেমন প্রতি মুহূর্তে একটু একটু করে দূর থেকে সুদূরে সরে যায়, ঠিক তেমন করে বিরাজও দিন দিন শুকিয়ে যেতে লাগলো। ঠাকুর দেবতাকেও এখন আর মুখ তুলে চাইতে বলতেও ইচ্ছে করে না ওর। বিরাজের আজকাল ঘন ঘন জ্বর আসে। নীলাম্বরও মাঝে মধ্যে একটানা 3-4 দিন করে বাড়ি ফেরে না। খিদের জ্বালায় দুর্বল শরীর ও মন নিয়ে স্বামীর জন্য যত কুচিন্তা ভর করে এলো তার মাথায়। আর ভাবতে না পেরে কাঁদতে কাঁদতে মাটির উপর উপুড় হয়ে পড়ে থাকে সে। এমন সময় বাইরের দরজায় কে যেন ঘা দিল। যাই যাই যাই। কি মা ঠাকুরুন, আমি চাষি ভাড়ার ছেলে বংশী গো। দা ঠাকুর একটা শুকনো কাপড় চাইলেন যে। কাপড় চাইলেন? তিনি কোথায়? গোপাল ঠাকুরের বাপির গতি করে এইমাত্র ফিরেছেন। গতি করে? হ্যাঁ মা ঠাকুরুন, অনেক দিন থেকেই ভুগছিলেন। 1-2 আগে ত্রিবেণীতে গঙ্গাযাত্রা করানো হয়েছে। তা দা ঠাকুর সেখানে গেলেন কি করে? সে কি গেলেন কি মা, সেখানেই তো ছিলেন। টানা 2 দিন ধরে তার নাড়ি ধরে বসেছিলেন। আসলে দা ঠাকুরের মতো নাড়ি তো আর কেউ দেখতে পারে না। মা ঠাকুরুন, গোপাল চক্রবর্তীর বাপ আজ দুপুরে মারা গেছেন। দাহকার সেরেই মাত্র তিনি ফিরতেই তো আমি সঙ্গে সঙ্গে ছুটে এলুম। বুঝেছি। বিরাজ টলতে টলতে ভেতরে এসে তার হাতে একখানা কাপড় দিয়ে বিছানায় শুয়ে পড়ল। একা অন্ধকার ঘরের মধ্যে যে জ্বরে দুশ্চিন্তায় অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে তার স্বামী যখন সব জেনে শুনেও বাইরে পরোপকার করে বেড়ায়, সেই হতভাগিনীর তখন আর বোধহয় কিছুই বলার থাকে না। তার যাবতীয় ভয়, উদ্বেগ, কান্না সবটাই এখন এক গভীর বিষাদে বদলে গেল। আপন মনে সে বলতে লাগলো, সংসারে তোর কেউ নেই বিরাজ, সংসারে তোর কেউ নেই। মা বাপ, ভাই বোন, স্বামী, কেউ কেউ কোথাও নেই বিরাজ। আছে শুধু জম। তার কাছে ছাড়া তোর জুড়োবার মতো দ্বিতীয় একটাও জায়গা নেই। এই সংসারে কেউ নেই তোর, কেউ নেই।
সংসার বৃথা বৃথা। মুখ ফিরিয়ে শুয়েই ছিল বিরাজ। সে লক্ষ্মীটাকে জানে যায়। কিন্তু অভ্যেস বসে হঠাৎ বিরাজের মনে পড়ল আজ সমস্ত দিন তার স্বামীর খাওয়া হয়নি। সে আর শুয়ে থাকতে পারল না। তাড়াতাড়ি বিছানা ছেড়ে প্রদীপ হাতে ভাঁড়ারে এসে ঢুকল, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও রান্না করার মতো কিচ্ছু পেল না। বাইরে তখনও বৃষ্টি পড়ে চলেছে। এক মুহূর্ত ভাবল বিরাজ, তারপর প্রদীপ নিভিয়ে রেখে খিড়কির দরজা খুলে অন্ধকারে বের হয়ে আগাছায় ভরা পিচ্ছিল পথ মারিয়ে চাঁড়ালদের ছোট্ট ঘরখানার সামনে এসে বিরাজ ডাকল, তুলসী, তুলসী। কে? হ্যাঁ তুলসী। এ কি তুমি? এই আঁধারে তুমি কেন এসেছো গো মা? চারটে চাল দে না তুলসী। তো তোমাকে চাল দেব? দাঁড়িয়ে থাকিস না তুলসী, যা না একটু শিগগির করে নিয়ে আয় দে। আচ্ছা মা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি গো। এই যে মা চাল, চলো তোমায় একটু এগিয়ে দিয়ে আসি। না না, কোনো দরকার নেই, আমি একা যেতে পারবো। তুই আবার একা ফিরতে পারবি না, আমি নিজেই চলে যাচ্ছি। যা। নিমেষের মধ্যে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল বিরাজ। আজ চাঁড়ালের ঘর থেকে ভিক্ষা করে নিয়ে যেতেও আত্মসম্মানে তার তেমন করে বিঁধল না। শোক, দুঃখ, অপমান, অভিমানের বোধটাই যেন তার নেই। যন্ত্রচালিতের মতো হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে দেখল নীলাম্বর এসেছে। তার চোখ দুটো টকটকে লাল। মরা পোড়াতে গিয়ে সে যে এই 3 দিন অবিশ্রাম গাঁজা খেয়েছে সে কথা বিরাজের বুঝতে বাকি রইল না। খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বিরাজ জিজ্ঞেস করল, খাওয়া হয়নি তো? বুঝেছি। এই শোনো, এত রাত্রিরে একা কোথায় গিয়েছিলে? ঘাটে। না, ঘাটে তুমি যাওনি। তবে জমের বাড়ি গিয়েছিলাম। আর একটাও কথা না বলে রান্নাঘরে চলে গেল বিরাজ। ঘণ্টাখানেক পরে ভাত বেড়ে যখন ডাকতে এলো, অত্যধিক গাঁজার নেশায় নীলাম্বর তখন ঝিমোচ্ছিল। ভাত বেড়েছি, খাবে এসো। কোথায় গিয়েছিলি বললি না? আজকে এসো, কাল সব বলবো। না না, আজই সব শুনবো। বললাম তো কাল বলবো। আচ্ছা জ্বালিও না তো, আজ নেশার ঝোঁকে কিছু বললে বুঝতেই পারবে না। খাবে এসো। না, যাবো না, যাবো না আমি। কোথায় গেছিলি সে কথা না শুনে তোর ছোঁয়া জল পর্যন্ত আমি খাবো না। কি বললে? আমার ছোঁয়া জল পর্যন্ত খাবে না? না, কোনো মতেই খাবো না। কেন খাবে না? কেন খাবে না শুনি? হ্যাঁ, কেন খাবে না? আবার আবার জিজ্ঞেস করছিস কেন? বুঝেছি, আজ জিজ্ঞেস করবো না। কাল যখন তোমার হুঁশ হবে তখন নিজেই সব বুঝবে। এখন তুমি তোমাতে নেই। হ্যাঁ, গাঁজা খেয়েছি, গাঁজা। এই বলছিস তো? খাওনি? শোন, গাঁজা আজ কিছু নতুন খাচ্ছি না যে আমি জ্ঞান হারিয়ে ফেলবো। বরং বরং জ্ঞান হারিয়েছিস তুই। হ্যাঁ হ্যাঁ, তুই। কার চোখে ধুলো দিতে চাস বিরাজ? কার চোখে? আমার। আমি আমি মুখ্য, তাই সেদিন পীতাম্বরের কথা আমি বিশ্বাস করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যথার্থ ভাইয়ের কাজই করেছিল। নইলে নইলে তুই কোথায় ছিলি সে কথা বলতে পারছিস না কেন? হ্যাঁ, সে কথা শুনলে তুমি লজ্জা পাবে, দুঃখ পাবে, হয়তো তোমার খাওয়াই হবে না। তাই বলিনি। কিন্তু সেসব কি আর তোমার আছে? তুমি তো আর মানুষ নেই না। কি কি বললি তুই? মিথ্যে কথা তুমি বলনি। একটা পশুরও এত বড় ছল করতে লজ্জা হতো, কিন্তু তোমার হলো না। সাধু পুরুষ, হ্যাঁ সাধু পুরুষ, রোগা অসুস্থ দুর্বল স্ত্রীকে ঘরে একা ফেলে কোন শিষ্যের বাড়িতে তুমি 3 দিন ধরে গাঁজার ওপর গাঁজা খাচ্ছিলে? একবার বলো তো। হ্যাঁ বলছি বলছি, দাঁড়া, এইবার এইবার ভালো করে বলছি। এই নে শোন।
হাতের কাছে থাকা শূন্য পানের ডিবেখানা বিরাজের মাথা লক্ষ্য করে সজোরে ছুঁড়ে মারল নীলাম্বর। মুখ বন্ধ ডিবেটা বিরাজের কপালে লেগে ঝনঝন করে খুলে নিচে পড়ল। দেখতে দেখতে তার চোখের কোণ বেয়ে, ঠোঁটের প্রান্ত বেয়ে ঝরঝর করে রক্ত ঝরতে শুরু করল। বাঁ হাতে কপালটা চেপে ধরে চেঁচিয়ে উঠল বিরাজ। আমাকে মারলে তুমি? আমাকে মারলে? হ্যাঁ হ্যাঁ মারলাম। দূর হয়ে যা, দূর হয়ে যা তুই। ও লক্ষ্মী কোথাকার, এই মুখ আর দেখাস নি আমায়। যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তাই যাচ্ছি, যাচ্ছি আমি, তাই যাচ্ছি। কিন্তু কিন্তু সেটা তোমার সহ্য হবে তো? কাল যখন মনে পড়বে জ্বরের মধ্যেও আমাকে তুমি মেরে দাঁড়িয়েছো, আমি 3 দিন না খেয়ে তোমার জন্য ওই অন্ধকারে ভিক্ষা করে এনেছিলাম, এসব এসব তখন তখন তুমি সইতে পারবে তো? হ্যাঁ, সইতে পারবে? তখন তুমি এই অলক্ষ্মীকে ছেড়ে থাকতে পারবে তো? বেশ বেশ। রক্ত দেখে নীলাম্বরের নেশা ছুটে গিয়েছিল। সে চুপ করে তাকিয়ে রইল। বিরাজ আঁচল দিয়ে রক্ত মুছে বলল, এই 1 বছর ধরে আমি শুধু যাই করছি, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে পারিনি একটা দিনের জন্য। চেয়ে দেখো আমায়, দেহে আমার কিচ্ছুটি নেই, চোখে ভালো করে দেখতে পাই না। এরপরেও আমি তোমাকে ফেলে যেতাম না, কিন্তু আর নয়, স্বামী হয়ে যে অপবাদ আমাকে তুমি দিলে, আমি তোমায় আর মুখ দেখাবো না, আর মুখ দেখাবো না। তোমার পায়ের নিচে শুধু মরবার লোভটাই আমার সব থেকে বড় লোভ ছিল, সব থেকে বড় লোভ। সেই লোভটা আমি কিছুতেই ছাড়তে পারছিলাম না। আজ আমি ছাড়লাম। আমি যাচ্ছি, আজ সব ছেড়ে যাচ্ছি। বিরাজ কথাগুলো বলেই কপালের রক্ত মুছতে মুছতে খিড়কির খোলা দরজা দিয়ে অন্ধকার বাগানের মধ্যে মিলিয়ে গেল সে। বিরাজ নীলাম্বর আটকাতে চাইল বিরাজকে, কিন্তু পারল না। জগদ্দল পাথরের মতো চুপ করে বসেই রইল সে। কোনো মায়া মন্ত্রে তাকে অচল পাথরে রূপান্তরিত করে দিয়ে বিরাজ অদৃশ্য হয়ে গেল। বিরাজ বউ, বিরাজের মরাই উচিত ছিল, কিন্তু মরতে সে পারল না। কলসি বুকে নিয়ে আঁচল দিয়ে যখন হাত পা বাঁধছিল বিরাজ, ঠিক সেই মুহূর্তে একটু দূরে ভয়ঙ্কর বাজ পড়ল। চোখ ধাঁধানো তীব্র আলোয় ওপারে স্নানের ঘাট আর মাছ ধরার কাঠের মাচাটা তার চোখে পড়ল। ওগুলো এতক্ষণ ঠিক যেন নিঃশব্দে চোখ মেলে তারই দৃষ্টির অপেক্ষা করছিল। চোখাচোখি হওয়া মাত্র ইশারা করে ডাক দিল। বিরাজ হঠাৎ ভীষণ কণ্ঠে বলে উঠল, সাধু পুরুষ, আমার হাতে জল পর্যন্ত খাবেন না, কিন্তু ওই বাবিষ্ট তো খাবে। বেশ বেশ, তবে তাই হোক। নেই বিরাজ, তোর কেউ নেই সংসারে, একটা কেউ নেই। স্বামী, সতীত্ব, হৃদয়, ধর্ম কিচ্ছু নেই, কেউ নেই, কিচ্ছু নেই। শুধু ওই পাঠটা আছে। হ্যাঁ, ওটাই আছে শুধু। হ্যাঁ, এত বড় কথা, আমাকে এত বড় কথা। অন্ধকার আকাশের বুক চিরে আবারও কড়কড় করে বিদ্যুতের ঝলক দেখা দিল। সেই আচমকা ঝলসে ওঠা আলোয় এবার নিজেকে দেখল বিরাজ। মুখ বাড়িয়ে জলের দিকে দেখল, ঘাড় ফিরিয়ে একবার নিজের বাড়ির দিকে তাকালো সে। তারপর লঘু হাতে নিজের বাঁধা বাঁধন খুলে ফেলে চোখের নিমেষে অন্ধকার বনের মধ্যে মিশে গেল। তার পায়ের আওয়াজে বনের মধ্যে কত কি যে সরসর করে সরে গেল, সেদিকে সে ফিরেও তাকালো। সুন্দরী বাড়িতে আমাকে যেতেই হবে, পৌঁছতেই হবে এবার। ওই পাকুর গাছটা নিচে না? হ্যাঁ, ঠিক চিনেছি। হ্যাঁ, ওখানে যাবো আমি, ওখানে যাব। আর কেউ আমাকে আটকাতে পারবে না। না, কেউ নেই, সব বৃথা। সুন্দরী, এই সুন্দরী,
ও বৌমা, তুমি দেরি করিস না, বেরিয়ে আয়। ও পারে যাবে? হ্যাঁ হ্যাঁ। তবে আগেতে কি বলা নেই, কওয়া নেই, ভাবো কি। চলো চলো দেখি তো। চুপ কর। কাঙালি জেলেকে ডাকবো নাকি মা? ডেকে আন, যা শিখে যা, আয় শিখির। আচ্ছা যাই যাই। কাঙালি জেলে সুন্দরীর চেনা মাঝি। পয়সার লোভে অনেক রাতে তাকে বহুবার ওপারে পৌঁছে দিয়েছে সে। আজ আবার তার পানসিতেই উঠে বসল সে। তবে আজ শুধু একটির পরিবর্তে দুটি রমণী নিঃশব্দে বসে আছে। অন্ধকারে বিরাজের মুখ সে দেখতে পেল না, পেলেও চিনতে পারত না। দূর থেকে তাদের ঘাটটা দেখতে পাচ্ছে বিরাজ। একজন দাঁড়িয়ে আছে সেখানে, অস্পষ্ট, দীর্ঘ, ঋজু তার শরীর। সেদিক থেকে মুখ ঘুরিয়ে প্রাণপণে চোখ বন্ধ করে রইল বিরাজ। আবারও বিদ্যুৎ চমকালো। সে আলোয় বিরাজের মুখের দিকে তাকিয়ে চমকে উঠে সুন্দরী চুপি চুপি আবার প্রশ্ন করল, একে বৌমা, তোমার মুখে যে রক্ত লেগে। চুপ কর। এগুলো কিসের ধাক্কা? হ্যাঁ, কি অমন করে মারলে তোমায় বৌমা? সে ছাড়া আমার গায়ে আর কে হাত তুলতে পারে সুন্দরী? একই কথা বারবার কেন জিজ্ঞেস করছিস? থাক থাক বৌমা, আমি সব বুঝতে পেরেছি। এই যে এসে গেছে। ওই দেখো বজরাখানা, দেখতে পাচ্ছ? ওই যে গো নোংর তুলছে। ওইটাতে তোমাকে উঠোয় দিই। চলো চলো বৌমা চলো। তুই সঙ্গে যাবি না সুন্দরী? না না বৌমা, আমি যদি এখানে না থাকি না, তাহলে লোকে সন্দেহ করবে। হ্যাঁ, তুমি যাও মা, ভয় নেই, আবার দেখা হবে। আমি তবে আজ আসি বৌমা। হ্যাঁ, আসি। কাঙালি, চল রে চল। বিরাজ আর কিছু বলল না। কাঙালির পানসিতে উঠে ঘরে ফিরে গেল সুন্দরী। জমিদারের সাজানো বজরা বিরাজকে নিয়ে তীর ছেড়ে ত্রিবেণী অভিমুখে যাত্রা করল। দাঁড়ের শব্দ ছাপিয়ে হু হু করে বাতাস ছুটে এলো। দূরে একধারে মৌন রাজেন্দ্র মাথা নিচু করে বসে বসে মদ খেতে লাগল। পাথরের মূর্তির মতো জলের দিকে তাকিয়ে বসে রইল বিরাজ। মদের নেশায় রাজেন্দ্রর রক্ত এবার গরম হয়ে উঠেছে। মগজে যেন লক্ষ ঘোড়ার দাপাদাপি। এই নারীর জন্য টানা 2 বছর অপেক্ষা করতে করতে পাগল হয়ে গেছে সে। তাকে একটিবার চোখে দেখার লোভে আহার নিদ্রা ভুলে সাপখোপে ভরা জঙ্গলে লুকিয়ে থেকেছে সে। সত্যি কি সে সামনে বসে আছে, নাকি নেশার ঘরে ভুল দেখছি? সুন্দরী কি সত্যি কথা রেখেছে? বজরা যখন সপ্তগ্রামের সীমানা ছেড়ে গেল, তখন টলতে টলতে বিরাজের কাছে এসে বসল রাজেন্দ্র। বিরাজের রুক্ষ খোলা চুল এখন পাটাতনের কাছে লুটোচ্ছে। মাথার আঁচল কাঁধের উপর খসে পড়েছে। কিছুতেই তার হুঁশ নেই। কে এলো, কে কাছে বসলো, ভ্রুক্ষেপও করল না সে। কিন্তু রাজেন্দ্রর কি হলো? একা মানুষ কোনো ভয়ঙ্কর জায়গায় হঠাৎ এসে পড়লে ভূতের ভয়ে যেমন আকুল হয়ে ওঠে, তার বুকের ভেতরটাও ঠিক তেমন করতে লাগলো। এত ভয় সে কখনো পায়নি। বিরাজের মুখের দিকে সে তাকিয়েই রইল। নাম ধরে ডেকে আলাপটাও করতে পারল না। আমার কি হলো? এটা কোনো টুকটাক যায় নাকি? এত ভয় করছে কেন? না 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 না, কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? আমি না জমিদার, কিসের ভয় আমার? সামনের দিকেই একটা খাঁড়ি। নদীটা এখানে বেঁকে গিয়ে দুদিকের 2 প্রকাণ্ড বাঁশঝাড়, প্রাচীন বট ও পাকুড় গাছের আনাজ কানাজ দিয়ে বয়েছে।
বাঁশ, কঞ্চি ও গাছের ডাল জলের একেবারে উপর অবধি ঝুঁকে পড়ে সমস্ত জায়গাটাকে ঘন অন্ধকার করে রেখেছে। বজরা এখানে এসে পড়ার আগে সাহস করে জড়তা কাটিয়ে কোনো রকম এসে বলল, তুমি মানে আপনি আপনি ভেতরে গিয়ে বসুন। হ্যাঁ, গাছের ডালপালাগুলো গায়ে এসে লাগবে তো। ভেতরে গিয়ে বসুন। বলছিলাম যে ভেতরে গিয়ে। বিরাজ মুখ ফিরিয়ে তাকালো। সামনে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। তারই ক্ষীণ আলোয় রাজেন্দ্রর সঙ্গে চোখাচোখি হলো। এর আগেও হয়েছিল। পরের জমির ওপর দাঁড়িয়ে সে দৃষ্টি সয়েছিল সে। তবে আজ নিজের অধিকারে বিরাজকে পেয়েও সেই চাহনির সামনে মাতাল রাজেন্দ্র সোজা হয়ে তাকাতে পারল না। মাথা হেঁট করে বসে রইল। বিরাজ কিন্তু তাকিয়েই রইল। জীবনেই প্রথম এত কাছে কোনো পরপুরুষ বসে আছে, অথচ বিরাজের মুখে ঘোমটা নেই। সে তেমনই নিষ্পলক চেয়ে আছে। ঝোপ জঙ্গলের মধ্যে বজরা এসে ঢুকতেই দাঁড়িরা হাত দিয়ে যতটা পারে ডালপালাগুলো সরাতে ব্যস্ত হয়ে পড়ল। সংকীর্ণ পথটা জুড়ে ভাঁটার টানও এখানে প্রবল। আরে মাথায় লাগছে, ভাঙ ভাঙ, এই ডালটাকে ভেঙে ফেল। আরে ভাঙ না, ডালটা একবার দিয়ে দেখিনি। বাপরে কি শক্ত! ওরে সাবধান সাবধান, মাথায় না লেগে যায়। সাবধান। মেলা ডালপালা নুয়ে আছে বাবু, সব কাটা তো কাটা যাবে না। ভেতরে যান, আপনার ভেতরে যান বাবু, ভেতরে যান। বেশ, শুনছেন, মাথা লাগবে যে, ঠিক করে আসুন। রাজেন্দ্র নিজের ঘরে এসে ঢুকল। মোহাচ্ছন্ন যন্ত্রচালিতের মতো তার পেছন পেছন এসে ভেতরে পা দিয়েই হঠাৎ চেঁচিয়ে উঠল বিরাজ। মাগো! কি হয়েছে? বিরাজের চিৎকারে তার মুখের দিকে তাকিয়ে চমকে উঠল রাজেন্দ্র। অস্পষ্ট দীপালোকে বিরাজের দুই চোখ ও রক্তমাখা সিঁথির সিঁদুর যেন চামুণ্ডার ত্রিনয়নের মতো ধকধক করে জ্বলে উঠেছে। একটা কুকুর যেমন আগুন দেখলে পালিয়ে যায়, রাজেন্দ্র তেমনি অস্ফুট শব্দ করে সেই আগুনের সামনে থেকে সরে দাঁড়ালো। এক মুহূর্ত থেমে গিয়ে ছিটকে বাইরে চলে এলো বিরাজ। তার মুখ দিয়ে দম চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো। ছুটে এসে অন্ধকার অতল জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল বিরাজ। দাঁড়ি মাঝিরা আর্তনাদ করে উঠল। ছুটোছুটি করে বজরা উল্টে ফেলার উপক্রম করল, কিন্তু আর কিছুই করতে পারল না। সবাই প্রাণপণে জলের দিকে তাকিয়েও সেই দুর্ভেদ্য অন্ধকারে কিছুই দেখতে পেল না। শুধু রাজেন্দ্রর পা দুটো যেন মাটির সঙ্গে গেঁথে আছে। নেশা ছুটে গেলেও এক চুলো নড়তে পারল না সে। স্রোতের টানে খাঁড়ি থেকে বাইরে এসে পড়ল বজরা। গদাই মাঝি এবার রাজেন্দ্রর কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি করবো বাবু? পুলিশে খবর দিতে হবে তো? পুলিশে খবর? কেন? জেলে যাওয়ার জন্য? যেমন করে পারি সে তল্লাট ছেড়ে পালিয়ে চল কোথায়। আর একটু দেরি নয়, পালা পালা। গদাই মাঝি পুরনো লোক, বাবুকে চেনে সে। ব্যাপারটা আঁচ করতে তার সময় লাগলো না। বাকি মাঝি মাল্লাদের সাহায্যে বজরা একেবারে উড়িয়ে নিয়ে চলল সে। কলকাতার কাছাকাছি এসে রাজেন্দ্র হাঁপ ছাড়ল। তবে গত রাতের সেই তীব্র চোখ দুটো মনে পড়তেই তার বুকের ভেতরটা কাঁপতে লাগলো। বাপরে, মানে মানে পালিয়ে আসতে পেরেছি এই রক্ষে। ও কাজ আর নয়। পাগলি যে কাল চোখ দিয়ে পৈতৃক প্রাণটা শুষে নেয়নি, এই ঢের। আর আমি মুখ হচ্ছি না, আর নয়। আজ প্রথমবার
রাজেন্দ্র বুঝতে পারল যে খোলস নিয়ে খেলা করা চলে, কিন্তু জীবন্ত বিষধর তার খেলা সামগ্রী নয়। গতরাতে ঝড় বৃষ্টির পরে ভোরের আকাশটা জুড়ে তখনও মেঘ করে আছে। সেই কখন থেকে টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। সারা রাত ধরে অন্ধকার বনবাদারে ঘুরে ঘুরে বিরাজকে খুঁজে বেরিয়েছে নীলাম্বর। তারপর অবসন্ন শরীরে ঘরে এসে খোলা দরজার চৌকাঠে মাথা রেখে কখন যেন ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ শুনতে পেল কে যেন ডাকছে। চোখ রগড়ে উঠে বসল সে। বিরাজ বৌমা, শুনতে পাচ্ছ? বিরাজ? এখন বিরাজকে কে ডাকছে? বিরাজ বৌমা। নীলাম্বর চোখ মুছতে মুছতে বাইরে এসে দেখল উঠোনে দাঁড়িয়ে আছে তুলসী। তাকে দেখে মাথায় একটু কাপড় টেনে গলা নামিয়ে এসে জিজ্ঞেস করল, মা, মা কোথায় গো বাবু? কাল এক প্রহর রেতে মা গিয়ে আমাদের বাড়ি থেকে মোটা চাল চেয়ে আনলে, তাই সকালে দূর খোলাপে জানতে এলুম। সে চালে কি কাজ হলো? মানে ওই এত ভোরে খিড়কি খুললো কে? বৌমা বুঝি ঘাটে গেছেন? দেখি আমি ওই ঘাটেই যাই। তুলসী চলে গেলে নদীর ধার বরাবর বিরাজকে খুঁজতে লাগলো নীলাম্বর। সারা দিন খুঁজে বেড়াতে লাগলো সে। সব জায়গায় আতিপাতি করে খুঁজেও বিরাজকে পেল না সে। বিরাজ, বিরাজ তুই কোথায় গেলি বিরাজ? তার না হলো স্নান, বিরাজ না হলো খাওয়া। দিনের শেষে হঠাৎই তার মনে হলো, কি পাগলামি করছি আমি? সারাদিন যে আমার খাওয়া হয়নি সে কথাটা ভেবে বিরাজ এতক্ষণে নিশ্চয়ই ঘরে ফিরে এসেছে। হ্যাঁ, ঠিক তাই, সে ঘরেই আছে। আমি খাইনি যে, সে ঠিক ঘরে ফিরে এসেছে। ঠিক ঘরে ফিরে এসেছে। যাই ঘরে যাই, ঘরে যাই। কাদা ঠেলে মাঠ ভেঙে ঊর্ধ্বশ্বাসে ঘরের দিকে ছুটল নীলাম্বর। বেলা যখন যায়, পশ্চিম আকাশে শেষবারের মতো উঁকি দিচ্ছেন সূর্যদেব। এমন সময় হাঁপাতে হাঁপাতে বাড়িতে ঢুকে সোজা রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো নীলাম্বর। মেঝের উপর তখনও আসন পাতা। গত রাত্রির বাড়া ভাতটা শুকিয়ে পড়ে আছে। তার উপর মনের সুখে আরশোলা ইঁদুর ছোটাছুটি করছে। ভাতের চেহারা দেখে এইবার সে বুঝতে পারল যে এটা সেই তুলসীর কাছ থেকে আনা মোটা চালের ভাতই বটে। মুহূর্তে গতরাতে নিজের ব্যবহারের জন্য লজ্জায় ধিক্কারে নীলাম্বর সেইখানে বসে পড়ে দু হাতে মুখ ঢেকে আর্তনাদ করে কেঁদে উঠল। বিরাজ, বিরাজ চলে গেছে, চলে গেছে বিরাজ। আমি যে সইতে পারবো না বিরাজ, আমি সইতে পারবো না। বিরাজ যে চলে গেছে সেটা নিজেকে বিশ্বাস করাতে সারা দিন চলে গেল। সন্ধ্যা হল, এ বাড়িতে কোনো প্রদীপ জ্বলল না, কেউ রান্না করল না। দুদিনের উপবাসীকে কেউ খেতেও দিল না। বাইরে তখন আরো ঝেঁপে বৃষ্টি এসেছে। নীলাম্বরের কোনো দিকে হুঁশ নেই। ঘরের মধ্যে পড়ে শুধু গোঁ গোঁ করতে করতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা বাইরের একটা অস্পষ্ট কোলাহলে ধর্মর করে উঠে বসল নীলাম্বর। ছুটে এসে দেখতে পেল দরজায় একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। ব্যস্ত হয়ে সামনে এসে দাঁড়ালো নীলাম্বর। কে কে? যত হয়েছে? এই নেমে এসো, নেমে এসো। ছোট বউ মোহিনীকে তার বাপের বাড়ি থেকে নিয়ে সকালে বাড়িতে ঢোকার আগেই
দাদার মুখোমুখি হয়ে পীতাম্বরের মেজাজটা বিগড়ে গেল। তড়িঘড়ি করে সরে গেল সে। ছোট বউ মাথায় ঘোমটা দিয়ে নেমে এসেই ভাসুরের পায়ে ধুলো নিল। দাদা, অন্যমনস্কভাবে আশীর্বাদ করে কি যে বলল নীলাম্বর, ভালো করে তা শুনতে পেল না মোহিনী। অবাক হয়ে মুখের দিকে তাকাতেই ছোট ছেলের মতো হু হু করে কেঁদে উঠল নীলাম্বর। তবে মোহিনীকে কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়েই হনহন করে কোথায় যেন চলে গেল নীলাম্বর। মোহিনী অবশ্য তুলসীর মুখ থেকে সব শুনেছে। বিরাজের খবর শোনার পর থেকেই মোহিনীর মনটা ভারী হয়েছিল। এই প্রথম স্বামীর সামনে সোজা হয়ে দাঁড়িয়ে ঠেলে বেরিয়ে আসা কান্নাটা কোনো রকমে সামলে নিয়ে সে বলল, হ্যাঁ গো, বলি তুমি কি পাথর দিয়ে তৈরি? দুঃখ কষ্ট সইতে না পেরে দিদি আত্মঘাতী হয়েছেন, তবু আমরা পর হয়ে থাকবো? বড় ঠাকুরকে দেখবো না? কি? হ্যাঁ হ্যাঁ, যা বললাম তাই ঘটেছে। তুমি কি করবে তুমিই জানো, কিন্তু আমি আজ থেকে ও বাড়ির সব কাজ করব, তুমি বারণ করলেও শুনবো না। কি বলছো কি তুমি? বৌঠান আত্মঘাতী হয়েছেন? এসব কি বলছো? তুলসী বলেছে দিদি জলে ডুবে মারা গেছে, আর কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। বড় ঠাকুর সমস্ত তল্লাট খুঁজেছেন, দিদি কোথাও নেই, কোথাও নেই। আরে জলে ডুবে মারা গেলে তার দেহ ভেসে উঠবে না? না উঠতে পারে, স্রোতে ভেসে গেছে হয়তো। সতী লক্ষ্মীর দেহ যে, মা গঙ্গা হয়তো বুকে তুলে নিয়েছে। তাছাড়া কোন ঘাটে কোথায় কে ভেসে উঠছে সে খবর কে রাখবে বলো তো? দাঁড়াও দাঁড়াও, আমি খোঁজ নিচ্ছি। আচ্ছা, বৌঠান মামার বাড়ি চলে যায়নি তো? না না না, কখনো না। দিদি বড় অভিমানী, তিনি কোথাও যাননি, ওই নদীতে। আচ্ছা আচ্ছা, বললাম তো, দেখছি। শুকনো মুখে বাইরে চলে গেল পীতাম্বর। বৌঠানের জন্য আজ হঠাৎ তার মনটা খারাপ হয়ে গেল। লোকজন ডেকে খোঁজাখুঁজি শুরু করলো সে। বিরাজের মামার বাড়িতেও লোক পাঠালো। বাড়িতে এসে স্ত্রীকে ডেকে বলল, শোনো, যদুকে দিয়ে উঠানের বেড়াটা ভেঙে দাও। দাদাকে আগে কিছু খাওয়াতে পারো কিনা দেখো। দাদার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমি দপ্তরে চললুম, বুঝলে? ওমা, সে কি? দুটো ভাত বসিয়ে দিই, একেবারে খেয়ে দিয়ে যাও। না থাক, এখন আর ওসব ইচ্ছে করছে না। একটু গুড় মুখে দিয়ে জল খেয়ে দলিল দস্তাবেজ বগলে করে কাজে চলে গেল পীতাম্বর। নীলাম্বর তখন চণ্ডীমণ্ডপের মাঝখানে স্তব্ধ হয়ে বসেছিল। সামনের দেয়ালে টাঙানো রাধাকৃষ্ণের পট। ছেলেবেলায় মায়ের কাছে শুনেছে যে এই পটখানি নাকি জাগ্রত, এককালে নাকি মানুষের মতো কথাও বলতেন। বিরাজের থেকে সে মাত্র 4 বছরের বড়। ছোটবেলায় দুজনের কম মারপিট হয়নি। এই রাধাকৃষ্ণের পটের সামনেই নীলাম্বরের মা তাকে সতর্ক করে দিয়েছিলেন, বিরাজের গায়ে আর কখনো হাত তোলো না বাবা। আজ 30 বছর ধরে মাকে দেওয়া সেই কথার খেলাপ সে কখনো করেনি। কিন্তু আজ এ কি হয়ে গেল? এই অপরাধ কি ঠাকুর ক্ষমা করে দেবেন না? রাধাকৃষ্ণের সেই পটের সামনে এবার কেঁদে ফেলল নীলাম্বর। অন্তর্যামী ঠাকুর, তুমি তো সমস্তই দেখতে পেয়েছ। যখন সে এতটুকু অপরাধ করেনি, তখন সমস্ত পাপ আমার মাথায় দিয়ে তাকে শোকে যেতে দাও।
এখানে সে যে অনেক দুঃখ পেয়েছে গো, অনেক দুঃখ পেয়েছে। আর আর তাকে দুঃখ দিও না। বাবা, বাবা, বাবা বলে কে ডাকবে আমায়? নীলাম্বর অবাক হয়ে তাকিয়ে দেখল একটু দূরেই বসে আছে মোহিনী। আজ তার ঘুমটাটাও অনেকটাই ছোট। একদৃষ্টে নীলাম্বরের দিকে তাকিয়ে আছে সে। অবাক হয়ে নীলাম্বর বলল, হ্যাঁ গো, তুমি আমায় তুমি আমায় কি বললে? বাবা? হ্যাঁ, আজ থেকে আমি আর বৌমা নই, আমি আমি আপনার মেয়ে। ভেতরে আসুন বাবা, আমার রান্না হয়ে গেছে, স্নান করে দুটো ভাত মুখে তুলতে হবে যে। খাবো? হ্যাঁ বাবা, খাবেন। আসুন, ভেতরে আসুন। বিরাজ যে জলে ডুবে গেছে এ কথা গ্রামের সবাই বিশ্বাস করল না শুধু ধূর্ত পীতাম্বর। ডুবেই যদি যাবে তাহলে নদীর চড়ায়, বাঁকে কিংবা ঝোপে মৃতদেহটা কোথাও না কোথাও তো আটকাবেই, সে তো আর উবে যেতে পারে না। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কোনো জলে ডোবা দেহ ভেসে ওঠার খবর সে পেল না। না না, আর যাই হোক, বৌঠান কিছুতেই জলে ডুবে মরতে পারে না। তাহলে কি? এই তাহলে যে কি, সেই সন্দেহের কথাটা কিছুতেই কাউকে বলে উঠতে পারছে না সে। মোহিনীকে বলতে অবশ্য গিয়েছিল, কিন্তু কানে আঙুল দিয়ে সরে গেছে মোহিনী। সে কথা শুনলেও তার পাপ হবে যে। দেওয়ালে টাঙানো মা অন্নপূর্ণার পট আর বিরাজের মধ্যে কোনো তফাৎ সে কখনো করেনি, আজও করল না। বরং স্বামীর দিকে একটা তীব্র দৃষ্টি হেনে চলে গেল মোহিনী। মোহিনী ভাসুরের সাথে কথা বলতে শুরু করেছে। একদিন কাজ থেকে ফিরে পীতাম্বর স্ত্রীকে জিজ্ঞেস করল, তুমি কি দাদার সঙ্গে কথা বলো? বাবা ডাকি তাই কথা বলি। কিন্তু লোকে শুনলে নিন্দে করবে যে। লোকে আর কি পারে যে করবে, তাদের কাজ তারা করুক, আমার কাজ আমি করি। মাঝখানে বেশ অনেকগুলো দিন কেটে গেছে। আজ একটু চোখ খুলতে পেরেছে বিরাজ। হাসপাতালের বিছানায় শুয়ে কোনো রকমে সে জিজ্ঞেস করল, আমি কোথায় আছি? এটা হুগলির হাসপাতাল মা। এই চোখ খোলো মা একটু। হ্যাঁ, এই তো খোলো। এই দেখো, আমাকে আমাকে দেখতে পাচ্ছ? আর আর তোমার পুরনো কথা কিছু মনে পড়ছে? তোমার এই অবস্থা কি করে হলো? আমার কিছু কিছু কথা আবছা মনে পড়ছে তার। সতীসাধ্যী নারী সেই পরপুরুষের বজরা থেকে নদীতে লাফিয়ে পড়ে অন্ধকারে সাঁতার দিয়ে তীরে উঠে জ্বর গায়ে সমস্ত রাত একা বসে বসে কেঁপেছিল। তারপর কোনো রকমে একজনের বাড়ির দরজার সামনে পড়ে গিয়েছিল বিরাজ। তারপর আর কিচ্ছু মনে নেই। তারপর দীর্ঘদিন বাত, শ্লেষ্মা আর বিকারের ঘোর কাটিয়ে অবশেষে আজ চোখ মেলেছে সে। কি গুমে, কিছু কি মনে পড়ছে? আমি জলে ডুবে গেছিলাম। রাগ করো না বাছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। যারা তোমাকে এখানে রেখে গিয়েছিলেন তারা তো আর কোনোদিনও তোমাকে দেখতে এলেন না? তোমার নিজের লোক নন? না, তাদের কখনো আমি চোখে দেখিনি তো। একদিন বর্ষার রাতে আমি ত্রিবেণীর কাছে জলে ডুবে যাই। তারা বোধহয় খুঁজে পেয়ে দয়া করে আমাকে এখানে রেখে গেছিলেন। তাই বটে, তো এখন তো একটু সুস্থ হয়েছ। এবার যে তোমাকে হাসপাতাল ছাড়তে হবে বাচ্চা, অন্য কোথাও যেতে হবে যে।
চলে যেতে হবে? বেশ, তাই যাব। তা তোমার বাড়ি কোথায় গো? সাতগা। আমি সেখানেই যাব। সেখানে আমার নিজের লোক আছে। তাই যাও বাছা, তবে একটু সাবধানে থেকো, 2-4 দিনেই ভালো হয়ে যাবে। হ্যাঁ, সাবধান। আর কি ভালো হবে মা, রোগে ভুগে আমার বাঁ চোখখানা যে একেবারে নষ্ট হয়ে গেছে, বাঁ হাতখানাও তো পড়ে গেছে। এ দুটো আর কোনোদিনও সারবে না। না বাছা, অমন করে বলো না, সেরে তো যেতেও পারে। না, মনে তো হয় না। অভিমানে ঘৃণায় তার স্বামী আর তার মুখ দেখবে না বলে সে যে সমস্ত বাঁধন ভেঙে ফেলে নদীতে মরতে গিয়েছিল, সে কথা আর সে বলল না। ওই কটা ভয়ানক দিনের উপর যে যবনিকা ফেলা আছে, তার এতটুকু কোণ তুলে দেখতেও ভয়ে তার সর্বাঙ্গ হিম হয়ে যেত। পরদিন সকালবেলা আজ বিরাজ চলে যাবে। হাসপাতালে সেই মহিলাটির বোধহয় মায়া পড়ে গেছে তার উপর। নিজের একটা পুরনো শীতের জামা আর কটা টাকা হাতে নিয়ে বিরাজকে দেখতে এলো সে। টাকা আর জামা নিয়ে মহিলাকে প্রণাম করে চলে যাচ্ছিল বিরাজ, হঠাৎ ফিরে এসে বলল, একটা আরশি। আচ্ছা, একটা আরশি দেবে গো, একটু নিজের মুখখানা একবার দেখবো। হ্যাঁ হ্যাঁ, আছে বই কি, এখনই এনে দিচ্ছি, একটু দাঁড়াও। হ্যাঁ, একটু দাঁড়াও তুমি। এই যে মা, এই যে দেখো আরশি এনেছি, নাও ধরো। দাও। বিরাজের হাতে আয়নাটা দিয়ে অন্য কাজে চলে গেল সে। আয়না হাতে নিয়ে লোহার খাটটায় এসে বসল বিরাজ, কিন্তু নিজের মুখের উপর আয়নাটা ধরতেই দারুণ ঘেন্নায় মুখ ফিরিয়ে নিল সে। আয়নাটা ফেলে দিয়ে বিছানায় মুখ ঢেকে আর্তকণ্ঠে কেঁদে উঠল বিরাজ। কি হয়ে গেল আমার, কি হয়ে গেল? তার মাথাটা পুরো কামানো, সেই আকাশ ভরা মেঘের মতো ঘন কালো চুল কোথায়? গোটা মুখটা এমন ক্ষত বিক্ষত করে দিল কে? তার সেই পদ্ম পলাশ চোখ দুটো কোথায় গেল? আর রংটা, কাঁচা সোনার মতো রং ছিল তার, সে রঙও আর নেই। ভগবান, হায় ভগবান, হে কি গুরুদণ্ড দিলে আমায়! যদি কখনো একবারও তার সঙ্গে দেখা হয় আমার, এ মুখ আমি তাকে দেখাবো কেমন করে? এ আমার কি হলো? যতদিন এদের প্রাণ আছে, একটা আশা নিয়েই তো বেঁচে থাকবো ঠাকুর, তুমি সেটুকু আমার কেড়ে নিলে। দয়াময়, আমার জন্য একটুও দয়া রাখলে না। কেন কেন কেড়ে নিলে? কিচ্ছু রইল না। বিরাজের আশা ছিল বই কি, সবার সব পাপের তো ক্ষমা আছে, তার কি কোনো ক্ষমা হবে না? নিশ্চয়ই ক্ষমা পাবে সে। স্বামীর পায়ের উপর পড়ে নিজের সমস্ত কথা যদি খুলে বলে, তাহলেও স্বামী তাকে ফিরিয়ে দেবে। এমন কল্পনা করতে করতে কত বিনিদ্র রাত কেটেছে তার। ঘুম পেলে চোখে মুখে জল দিয়ে আবার নতুন করে ভাবতে বসত বিরাজ। কিন্তু আজ তার সেই ক্ষীণ আশাটাও যে ভেঙে গুড়িয়ে গেল। কি করলে তুমি? হ্যাঁ গা, ও মেয়ে, বসে বসে কাঁদছো কেন? কাঁদছি কি আর সাধে দিদি? তোমার তো ছুটি হয়ে গেছে, তা বাড়ি যাও না। ও, কেউ নিতে আসেনি বুঝি? বাড়ি? আমি যে কবে এখান থেকে ছুটি পাবো। চোখ মুছে তাড়াতাড়ি হাসপাতাল থেকে বেরিয়ে এলো বিরাজ।
কিন্তু হাঁটতে আর পারছে না সে। কোথায় যে যাবে তাও তো জানা নেই তার। তবু মাথা নামিয়ে নিজেকে টানতে টানতে সামনের দিকে নিয়ে চলল সে। তার বুক চিরে শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভালোই করেছ। এই মুখের দিকে আর কেউ তাকিয়েও দেখবে না এখন। যে রূপ নিয়ে একসময় গোটা গ্রাম বলতো, সেই রূপ আমায় চিরকালের জন্য গুছিয়ে দিলে তুমি। ভালোই করেছো দয়াময়, ভালোই করেছো। গোটা গ্রাম জানে আমি কুলোটা, তাই যে মুখ তুলে আমার গ্রামের মুখ, আমার স্বামীর মুখ আমি দেখতে পারবো না, সে মুখখানে তুমি এমন করে দিয়েছ। ভালোই করেছো, এতেই হয়তো মঙ্গল আমার। ভালোই করেছো। দেখতে দেখতে আরো অনেকগুলো দিন কেটে গেছে। নীলাম্বরের সংসার থেকে আরো একজন বিদায় নিয়েছে, সে পীতাম্বর। বড় অকালে, বড় অতর্কিতে সাপের বিষে চলে গেছে পীতাম্বর। চুপ করে চেয়ে দেখা ছাড়া নীলাম্বর আর কি বা করতে পারে? আজকাল অবশ্য কিছুতেই তার কোনো উত্তেজনা হয় না। বড্ড নির্লিপ্ত হয়ে গেছে সে। দুর্গাপুজো আসছে। জলে স্থলে আকাশে বাতাসে সব জায়গায় বেজে উঠেছে আগমনী সুর। জাঁদরেল শ্বশুরের মৃত্যুর পর পুঁটি এখন স্বাধীন। স্বামী পুত্র দাস দাসী সঙ্গে করে আজ বাপের বাড়ি আসছে সে। পুজোর কদিন এখানেই থাকবে বলে খবর পাঠিয়েছে। বিরাজ কিংবা পীতাম্বরের কোনো খবরই সে জানে না। সকাল থেকে পুঁটির অপেক্ষায় কাটিয়ে বিকেলে একটা কম্বলের আসনের ওপর চুপ করে বসে মহাভারত পড়ছিল নীলাম্বর। দুর্যোধন দুর্মতির শুনিয়া বচন, কহিতে লাগিল তবে বীর বৈকর্তন। মলিন বদন বড্ড রোগা হয়ে গেছে নীলাম্বর। মুখখানা পাণ্ডুর, মাথা ভর্তি ছোট ছোট জটা। চোখ দুটো যেন কোন সুদূরে ভেসে বেড়ায়। মোহিনী ঘরের কাজ সেরে দাওয়া এসে বসতেই নীলাম্বর হাতের বইখানা বন্ধ করে মোহিনীকে বলল, মা, পুঁটিতের বোধহয় আজ আর আশা হলো না মা। না বাবা, এখনো সময় আছে, আসতেও পারে। মেয়েটা না এলেই বোধহয় ভালো ছিল। একসঙ্গে এতগুলো ধাক্কা কি সইতে পারবে রে মা? আপনি আর মন খারাপ করবেন না বাবা। না, নতুন করে কি আর মন খারাপ করব মা? বাড়িটা পুরো খাঁ খাঁ করে। গ্রামের কত লোকের সাপের বিষ নামিয়েছি, কত বিপদ উদরে দিয়েছি। কিন্তু নিজের ভাইয়ের বেলায় তিনি না চাইলে আপনি কি করবেন বাবা? সেই তো পোড়া কপাল আমার। আচ্ছা, হতভাগাটা কেন এমন করলো বলতো মা? হ্যাঁ, সাপের বিষে কিছুতেই ওষুধ ঝাড়ফুঁক কিছুই করতে দিল না। আমার কোনো ওষুধপত্র চাই না দাদা, শুধু তোমার পায়ের ধুলো আমার মাথায় আর মুখে দাও। এতে যদি বাঁচি তো বাঁচি, এতে যদি না বাঁচি তো আর বাঁচতে চাই না। আরে শোন, একটা ঝাড়ফুঁকো করতে দিল না পীতাম্বর। শেষ মুহূর্ত পর্যন্ত আমার পা ছাড়ল না সে। কেঁদো না মা, কেঁদো না। কেঁদে আর কি হবে? আমার পীতাম্বরের মতো বিরাজকেও যদি ভগবান নিতেন তো আমার কোনো দুঃখ থাকতো না মা। কিন্তু সে তো আর হলো না।
পুঁটি আমার বড় হয়েছে, তার জ্ঞান বুদ্ধি হয়েছে। বৌদিকে সে মায়ের মতো দেখতো। এই কলঙ্ক শুনলে যে তার বুকটা ফেটে যাবে মা। সে কি আর মুখ তুলে চাইতে পারবে বল? ঠাকুরজিকে জানিয়ে কাজ নেই বাবা। কি করে লুকোবে মা? যখন জিজ্ঞেস করবে বৌদির কি হয়েছিল, তখন কি জবাব দেবে? সে কথা সকলে জানে। দিদি নদীতে প্রাণ দিয়েছেন, তাই বলবো। সত্যি কি কখনো চাপা থাকে রে মা? পুঁটি কি সত্যিটা জানতে পারবে না ভেবেছ? হ্যাঁ, বিরাজ যে নদীতে ডুবে মরেনি সে কথাটা কবুল করেছিল সুন্দরী। নিজের ভেতরের জ্বালা পোড়া আর সহ্য করতে না পেরে নীলাম্বরের কাছে এসে সুন্দরী জানিয়েছিল যে সে রাত্রে বিরাজ মরেনি, জমিদার রাজেন্দ্রর সঙ্গে চলে গেছে সে। সুন্দরী ভেবেছিল এই কথাটা শুনে হয়তো দারুণ রাগে নিজের কষ্টটা ভুলে যাবে নীলাম্বর। ঘরে এসে মোহিনীকে নীলাম্বর বলেছিল, বলছি তোমার দিদির কথা সুন্দরী এসে বলে গেল মা। সুন্দরী? হ্যাঁ, সুন্দরী? হ্যাঁ, সেই রাতে সে নাকি উন্মত্ত হয়ে সুন্দরীর বাড়িতে গিয়ে ওঠে। তারপরে টাকার লোভে সুন্দরী তাকে সেই রাতেই রাজেন বাবুর বজরায় তুলে দিয়ে আসে। না 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 না, এ কথা কখনো সত্যি নয় বাবা, এ কথা কখনো সত্যি নয়। দিদির দেহে প্রাণ থাকতে এই কাজ তাকে দিয়ে কেউ করাতে পারবে না, কেউ নয়। আর তাছাড়া তিনি যে সুন্দরীর মুখ পর্যন্ত দেখতেন না বাবা, মুখ পর্যন্ত দেখতেন না। তবে তোমার কথাই হয়তো সত্যি মা, দেহে তার প্রাণ ছিল না। ভালো করে জ্ঞান বুদ্ধি হওয়ার আগেই সেটা সে আমাকে দিয়েছিল, আর তো ফেরত নিয়ে যায়নি। আজও তো আমার কাছেই আছে, সেটা আমার কাছে আছে। বাবা, আপনিও কি এই কথাটা বিশ্বাস করেন? হতভাগী 3 দিন খাইনি, জ্বরে কাঁপতে কাঁপতে আমার জন্য 2 চাল ভিক্ষে করতে গিয়েছিল। সেই অপরাধে আমি দীর্ঘ 4 বছর পরে বাপের বাড়িতে এসেছে পুঁটি। তার স্বামী, 6 মাসের ছেলে, 5-6 জন দাসদাসী এবং অগণিত জিনিসপত্রে গোটা বাড়িটা একেবারে ভরে গেল। স্টেশনে নেমেই যদু চাকরের কাছে খবর শুনে সেই যে কান্না শুরু করেছে পুঁটি, কাঁদতে কাঁদতেই রাত্রি 1 প্রহরের সময় বাড়িতে ঢুকে দাদার কোলের ওপর মুখ গুজে পড়ল সে। দাদা গো, সে রাতে আর জল স্পর্শ করল না পুঁটি। তার দাদাকে যারা এতদিন ধরে দুঃখ দিয়েছে, তার সেই শ্বশুর কুলের ওপর তীব্র রাগ আর ঘেন্নায় একেবারে আগুন হয়ে গেল সে। পীতাম্বরের মৃত্যু তাকে কাঁদালো না, বিধবা ছোট বৌদির সঙ্গে ভালো করে কথাও বলল না সে। দিন 2 পরে নিজেকে একটু সামলে তার স্বামী যতীনকে সে জানালো যে দাদাকে নিয়ে সে পশ্চিমে বেড়াতে যাবে। বেড়াতে যাওয়ার জোগাড়যন্ত্র করে দিল যতীন। দেখতে দেখতে যাওয়ার দিনও চলে এলো। জিনিসপত্র বাঁধাছাঁদা সব শেষ, ছেলে কোলে পুঁটিও তৈরি। এমন সময় মোহিনী এসে নীলাম্বরের পায়ে প্রণাম করে বলল, দুগ্গা দুগ্গা দুগ্গা, সাবধানে যাবেন বাবা। হ্যাঁ, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। এ কি মা, তুমি যাবে না? না বাবা, আমি এখানেই থাকবো। সে হয় না মা, তুমি একলাটি কেমন করেই বা থাকবে? আর তাছাড়া থেকেই বা কি হবে মা? তুমি
তুমি বরং আমাদের সঙ্গে চলো। না বাবা, আমি কোথাও যেতে পারবো না। কেন মা, এখানে পড়ে থাকবি কেন? আপনি যান বাবা, ঘুরে আসুন। আমাকে এখানে থাকতেই হবে। তোমার থাকার কারণটা না বললে তো আমারও যাওয়া হবে না মা। কখনো দিদি যদি ফিরে আসেন, তাই আমি কোথাও যেতে পারবো না বাবা, কোথাও যেতে পারবো না। ছি মা, ছি, তুমিও যদি এমন অবুঝ হয়ে যাও তাহলে আমার কি উপায় হবে বলো তো? অবুঝ তো হইনি বাবা, আপনাদের যা ইচ্ছে হয় বলুন, কিন্তু যতদিন চন্দ্র সূর্য উঠতে দেখব ততদিন কারো কোনো কথা আমি বিশ্বাস করতে পারবো না, কিছুতেই। কি বলছো মা? এ তুমি কি বলছো? আমার দিদি সতীলক্ষ্মী আপনার পায়ে মাথা রেখে মৃত্যুর বর চেয়েছিলেন তিনি। সে বর নিষ্ফল হবে না, সে বর নিষ্ফল হবে না বাবা, হতে পারে না। নীলাম্বর আর সইতে পারল না, তার গলা অবধি কান্না উঠে এসেছে। আড়াল করার জন্য সে সরে গেল। পুঁটি একবার চারিদিকে তাকিয়ে দেখে মোহিনীর কাছে এগিয়ে এসে তার পায়ের নিচে ছেলেকে বসিয়ে আজ প্রথম ছোট বৌদির গলা জড়িয়ে কেঁদে উঠল। বৌদি, তোমাকে কখনো চিনতে পারিনি গো বৌদি, আমাকে মাফ করো বৌদি, মাফ করো আমাকে গো, মাফ করো। ছি, এভাবে বলো না ঠাকুরজি, না, ছেলেটাকে কোলে না। আমি আসি। ওদিকে হাসপাতাল থেকে বেরিয়ে বিরাজ যে কি করবে, কোথায় যাবে, কি করে নিজেকে বাঁচিয়ে রাখবে, সেসব কিছুই বুঝতে পারছিল না। লোকের বাড়িতে কয়েকদিন দাসীর কাজ করলো, কিন্তু শরীরটা যে একেবারে ভেঙে গেছে, কোনো কাজই আর ঠিক মতো করতে পারে না সে। এমন দুর্বল অপটু দাসীকে রেখে আর লাভ কি হবে? গৃহস্বামী তাকে তাড়িয়ে দিলেন। যাও যাও, অনেক হয়েছে, তোমাকে দিয়ে আর কোনো কাজ টাজ হবে না, এবার বিদে হও দেখিনি। আর একবার যদি সুযোগ দিতেন বাবু, আমি এখন কোথায় যাব? আমাকে খেতে দেবে কে? আমি ঠিক করতে পারবো কাজ। না, অন্য কোথাও কাজ দেখো গে, যাও, আমার এখানে হবে না। না পারো তো ভিক্ষে টিক্ষে করে খাও গে, যাও না, এখন এসো তো বাবু, যা তো সব। ভিক্ষেই করতে লাগলো বিরাজ। গাছতলায় থাকে আর ভিক্ষে করে খায়। দেখতে দেখতে আরো অনেকগুলো দিন কেটে গেল। অতীতের তিলমাত্র চিহ্ন আর রইল না। পরনে তার শতছিন্ন কাপড়, জট বাঁধা রুক্ষ একটুখানি চুল, ভিক্ষে পাওয়া একখানি ছোট মলিন কাঁথা গায়ে দিয়ে মাটিতে শুয়ে থাকে সে। তবে ভিক্ষেটাও ঠিক করে মেলে না যে। কারো কাছে কিছু চাইতে গেলে এখনো মুখ দিয়ে রক্ত উঠে আসে যেন। ক্ষীণ দেহ, অভুক্ত পেট আর ঝাপসা দৃষ্টি নিয়ে সে শুধু হেঁটেই চলে। কোনো মতেই তার এই দশাটা স্বামীর চোখে যেন না পড়ে, তাই সে পথ থেকে বিপথে শুধু সরেই যাচ্ছে। অনেক অনেক দূরে গিয়ে মরতে হবে তাকে। কতদূর সে যেতে পারবে বিরাজ তা এখনো জানে না। আজ দুদিন ধরে একটা গাছতলায় পড়ে আছে বিরাজ। আর উঠতে পারেনি সে। কাশি, জ্বর আর বুকের ব্যথাটা খুব বেড়েছে। নেহাত শরীরটা সবল ছিল বলে এখনো টিকে আছে, নইলে কবেই ফুরিয়ে যেত সে। পশ্চিম আকাশটা গোধূলির রঙে রাঙিয়ে সূর্য এবার পাটে গেল। গ্রামের আশপাশ থেকে শাঁখের আওয়াজ ভেসে আসতে লাগলো। চোখ বন্ধ করে পড়েছিল বিরাজ।
তবে আজ যেন এই আওয়াজের সঙ্গে সঙ্গে তার ভেতরটা কেমন একটা করে উঠল। ও যে গায়ের বউরা তুলসী তলায় সন্ধে দিচ্ছে, প্রদীপ হাতে ঘরে দৌড়ে ঘুরিয়ে এনে গলায় আঁচল দিয়ে পেন নাম করলো যেন। ওই তো ওরা রান্নাঘরে আঁচ দিতে গেল সবাই। আশ্চর্য, আমি ওদের মাঝখানে এলাম কি করে? ওই যে রান্না শেষ করে স্বামীকে খেতে দিচ্ছে ওরা, তারপর ঘরদোরের কাজ মিটিয়ে এবার নিজেরা শুতে এলো। ওই তো বিছানায় ওর স্বামী শুয়ে আছে না? আরে ও গা ধরে ঘুমোচ্ছে। এ কে? এই যে উনি এখানে এলেন কি করে? আমি কোথায়? স্বপ্ন ছিল। ঠাকুর স্বপ্নেই যদি দেখালে তবে সামনেও এনো, এ জীবনে যেন দেখে যেতে পারি। ধর্মড় করে উঠে বসল বিরাজ। সে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল? ফ্যাল ফ্যাল করে চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলো বিরাজ। এই তো সেই গাছতলা, ওই তো সামনে ভাঙা দেউলটা। তাহলে স্বপ্ন কখনো এত স্পষ্ট হয়? বিরাজ চঞ্চল হয়ে উঠল। তার মনে হলো আমি যদি অসতী হই তবে কেন তিনি আজ এমন করে দেখা দিলেন? আমার পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে তাই কি জানিয়ে দিয়ে গেলেন? তবে তো এক মুহূর্ত দেরি করতে পারবো না। আমায় ফিরতে হবে। তার কাছে আমায় ফিরতে হবে গো ঠাকুর, আমায় ফিরতে হবে। এই দেহটা আমার নয়, এটা তো তার সম্পত্তি। তার অনুমতি ছাড়া একে তো আমি এভাবে নষ্ট করতে পারি না ঠাকুর। আমায় যেতে হবে, আমায় যেতেই হবে। এবার তার কাছে গিয়ে সবটা আমায় উজাড় করে বলতে হবে। আমি যাই না, আমি এক্ষুনি যাই। শক্ত হতে হবে আমায়, ঈশ্বরের নিয়ে আমায় যেতে হবে। শক্ত হ বিরাজ, শক্ত হ। নিজের বাড়ির পথ ধরল বিরাজ। আজ আর তার কোনো রাগ নেই, শোক নেই, গ্লানি নেই। দেহ মন সব যেন পালকের মতো হালকা। তার পা দুটো আর মাটির উপর পড়ছে না। সে যেন সত্যি এবার ভেসে ভেসে চলতে লাগলো। ওদিকে নীলাম্বরকে নিয়ে তীর্থে তীর্থে ছুটে বেড়াচ্ছে পুঁটি। দাদাকে সে এক মুহূর্ত বিশ্রাম দেয় না। দুর্গাপুজোর সময় থেকে পৌষের শেষ পর্যন্ত ক্রমাগত শহরের পর শহর, তীর্থের পর তীর্থে ঘুরে বেড়াচ্ছে তারা। পুঁটির কম বয়স, সুস্থ শরীর, কৌতূহলেরও শেষ নেই। তার সঙ্গে কি আর তাল মেলাতে পারে নীলাম্বর? তার দেহে আর মনে কোথাও কোনো স্ফূর্তি নেই যে। নিতান্ত বাধ্য হয়ে বোনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সে। পুঁটি সবটাই বোঝে। ছোট বৌদির কথা শুনে বিরাজকে সে হয়তো করুণা করতে পারত, কিন্তু তার দাদা যে কিছুতেই সুস্থ হচ্ছে না, এই কথাটা যত ভাবছে সে ততই বিরাজের উপর ঘৃণাটা প্রবল হয়ে উঠছে তার। একদিন সকালে সে মুখ ভার করে এসে বলল, দাদা বাড়ি যাই চলো। উমা, সে কি? মাঘ মাসটা প্রয়াগে কাটিয়ে যাবার কথা ছিল যে। না, আর একটা দিনও থাকতে চাই না, আমরা কালই চলে যাব। কেন রে পুঁটি, কি হয়েছে? এখানে থেকে আর কি হবে? তোমার ভালো লাগছে না? বাড়ির দিকে মন পড়ে যাচ্ছে তোমার। যাই করে প্রত্যেক দিনই উসখুস করছো তুমি। ফিরে গেলেই কি
ফিরে গেলেই কি ভালো হয়ে যাব রে মা, কে জানে। না, আমি আর থাকবো না, আমি কিছুতেই থাকবো না। এই দেহটা সারবে বলে আর তো মনে হয় না। তাই চ বুটি, তাই চ, ফিরেই যাই। যা হবার ঘরে গিয়েই হোক। চ। দাদা, দাদা যে তোমাকে ছেড়ে গেছে তাকে সবসময় এমন করে কেন ভাববে তুমি? কেন? এইসব ভেবে ভেবেই তো শুকিয়ে যাচ্ছ তুমি। আমি যে সব সময় তার কথা ভাবি, এই কথা তোকে কে বলেছে শুনি? কে আবার বলবে? আমি নিজেই সব বুঝতে পারি। আর তুই বুঝি তার কথা ভাবিস না? না, ভাবি না। তাকে ভাবলে পাপ হয়। কি হয়? পাপ হয়, পাপ। তার নাম মুখে আনলে মুখ অশুচি হয়, মনে আনলে স্নান করতে হয়। হ্যাঁ, ভীত ও অত্যন্ত কুণ্ঠিত হয়ে পুঁটি সবিস্ময়ে তাকিয়ে দেখল দাদার স্নেহকোমল দৃষ্টি এক নিমেষে পরিবর্তিত হয়ে গিয়েছে। নীলাম্বর আর কিছু না বলে উঠে গেল। সে দাদার বড় আদরের বোন। ছেলেবেলাতেও সহস্র অপরাধে কখনো দাদার এমন চোখ দেখেনি সে, এমন গলাও শোনেনি। এখন বড় বয়সে বকুনি খেয়ে তার ক্ষোভ ও অভিমানে মাথা হেঁট হয়ে গেল। পুঁটি চোখে আঁচল দিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। দুপুরবেলা দাসীর হাতে খাবার পাঠিয়ে দিয়ে আড়ালে দাঁড়িয়ে রইল পুঁটি। দাদার কাছে সে গেল না, নীলাম্বরও তাকে ডাকল না। সন্ধে পেরিয়ে গেছে। নীলাম্বর আহ্নিক শেষ করে সেই আসনে চুপ করে বসে আছে। পুঁটি নিঃশব্দে ঘরে ঢুকে পেছনে এসে হাঁটু গেড়ে বসে দাদার পিঠের ওপর মুখ রাখল। ছোট থেকে এটাই তার নালিশ করার ধরন। ছেলেবেলায় অপরাধ করে বৌদির তাড়া খেয়ে এভাবেই দাদার পিঠের ওপর এসে পড়ত পুঁটি। আজও তেমনই পড়ে রইল। পুরনো দিনের কথা মনে হতে নীলাম্বরের দুটো চোখ কেমন ভিজে উঠল। বোনের মাথায় হাত দিয়ে কোমল স্বরে সে বলল, পুঁটি, কি হয়েছে রে? পুঁটি পিঠ ছেড়ে দিয়ে কোলের ওপর উপুড় হয়ে মুখ গুঁজে কাঁদতে লাগল। নীলাম্বর তার মাথার ওপর একটা হাত রেখে চুপ করে বসে রইল। বহুক্ষণ পরে কাঁদতে কাঁদতে পুঁটি বলল, আর বলবো না দাদা, আর বলবো না। আর বলো না। সে তোর গুরুজন হয় পুঁটি, শুধু সম্পর্কে নয়, তোকে মায়ের মতো মানুষ করেছে সে। ধরে নে, সে তোর মা। দেখ, অপরে যা ইচ্ছে বলুক, কিন্তু তোর মুখের ও কথায় অপরাধ হয়েছে। কেন সে আমাদের এমন করে ফেলে রেখে চলে গেল? কেন গেল দাদা? কেন যে সে গেল পুঁটি, সে শুধু আমি জানি, আর অন্তর্যামী জানেন। সে নিজেও জানতো না। তখন সে পাগল হয়েছিল। তার এতটুকু জ্ঞান থাকলে সে বরং আত্মহত্যা করত। তবু কিছুতেই এ কাজ করতো না রে। এখন তবে আসছে না কেন দাদা? এখন তো আসতে পারে। কেন আসছে না? আসবার জো নেই বলেই আসছে না রে দিদি। যে অবস্থায় আমাকে সে ফেলে রেখে গেছে, তারপরে আর কোন মুখে আসবে বল দেখি? কোন মুখে আসবে? তার এতটুকু ফেরার পথ থাকলে সে ঠিক ফিরে আসতো রে বোন। একটা দিনও কোথাও থাকতো না। এ কথা তুই কি নিজে বুঝতে পারছিস না পুঁটি? পারছি দাদা, পারছি।
হ্যাঁ রে পুটি, আসতে চাইলেও সে আসতে পারছে না। সে যে কি শাস্তি পুটি, তা তোরা দেখতে পাচ্ছিস না বটে, কিন্তু চোখ বুঝলে আমি তা স্পষ্ট দেখতে পাই। আর সেই দেখাটাই আমাকে রোজ রোজ খইয়ে দিচ্ছে রে মা। দাদা রোজ রোজ খইয়ে দিচ্ছে। তার দুটো স্বাদ ছিল রে বোন। তার শেষ সময়ে সে যেন আমার কোলে মাথা রাখতে পায়, আর মরণের পরে যেন যেন সীতা সাবিত্রীর পাশে ঠাঁই পায় সে। সত্যি হতভাগীর সব স্বাদই খুঁজেছে। তোরা সবাই তাকে অপরাধী করিস, বারণ করতে পারি না বলে চুপ করে থাকি, কিন্তু ভগবানকে কি করে ফাঁকি দিয়ে বল দেখি? কার ভুল কার অপরাধের বোঝা মাথায় নিয়ে সে ডুবে গেল তা একমাত্র তিনিই জানেন। দাদা দাদা তুমি আবার সে নিজেকে কষ্ট দিচ্ছ। আমি কোন মুখে তার দোষ দেব বলতো পুটি? তাকে আশীর্বাদ না করে কি করে থাকি? আসল দোষ তো আমার রে বোন, আসল দোষ তো আমার। দাদা দাদা আবার যদি ওই কথা বলো তাহলে কিন্তু আমি। না রে বোন না, সংসারের চোখে সে যত কলঙ্কিনী হোক না দাদা না, তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। নিজের দোষে এ জন্মে তাকে পেয়েও হারালুম। ভগবান করুন যেন পরজন্মেও তাকে পাই, পরজন্মেও তাকে। দোহাই দাদা দোহাই দাদা, এইসব কথা আর বলো না। তোমার যেখানে ইচ্ছা সেখানে চলো দাদা, কিন্তু আমি তোমাকে একটি দিনও কোথাও একলা ছেড়ে দেব না। ওদিকে জগন্নাথ ধামের পথ ধরে বিরাজও বাড়ি ফিরে আসছিল। দুর্বল দেহটা আর ধকল সইতে পারছে না। একটু বিশ্রামের জন্য যতই এলিয়ে পড়ছে তার দেহ, ততই সে নিজের উপরেই বিরক্ত হয়ে উঠছে। তার আর একটুও দেরি সইছে না। কাশতে কাশতে এখন মুখে রক্ত ওঠে তার। বিরাজ জানে এটা যক্ষা, তাই ভয়টা তার আরো বেশি, পাছে আর পৌঁছতে না পারে। দামোদরের পাড়ে এসে তার হাত পা ফুলে উঠল, মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়তে লাগলো, আর কিছুতেই পা চলল না। একটা গাছতলার নিচে বসে আকুল হয়ে কাঁদতে লাগলো বিরাজ। এতটুকু দয়া হয় না তোমার? দুটুকু দয়া নেই, কোনো ক্ষমা নেই তোমার? এই জন্ম পরজন্ম আমার সব এসে গেল ঠাকুর, সব এসে গেল। কি করবো আমি? তার কাছে পৌঁছবো কি করে? তার কাছে আমি যাবো কি করে? তারকেশ্বরের কাছাকাছি কোথাও একটা হাট বসেছে। অনেকগুলো গরুর গাড়ির আসা যাওয়া দেখে উঠে বসল বিরাজ। তাহলে এখনো তার আশা আছে। তার কান্নাকাটি দেখে এক বৃদ্ধ গাড়োয়ানের দয়া হলো বোধহয়। গাড়িতে উঠিয়ে বিরাজকে তারকেশ্বরের মন্দিরের কাছে পৌঁছে দিল সে। বেশ, ঠাকুর যা করেন মঙ্গলের জন্য। তার পায়ের কাছে আমি এখানেই পড়ে থাকি। বাবা চরণেই পড়ে থাকি, বাবা চরণে মারল। তবে কত ভক্তরা এখানে আসে, কাউকে দিয়ে যদি কোনোভাবে একটু ছোট বউয়ের কাছে খবর পাঠাতে পারি, তাহলে একটা গতি হবে নিশ্চয়ই।
ঠাকুর ঠাকুর, এবার একটু মুখ তুলে যাও ঠাকুর, একটা গতি করো, একটা গতি করো, বাবার জন্যে এইটুকু করে দাও ঠাকুর। তারকেশ্বরের মন্দিরের আশেপাশে যেন মানুষের মেলা। স্পষ্ট করে বলতে গেলে রোগগ্রস্ত অসহায় মানুষের মেলা। কঠিন রোগে দিশেহারা কত মানুষ এই দেব মন্দিরের দরজায় পড়ে আছে। তাদের মধ্যে এসে বিরাজ যেন এবার একটু শান্তি পেল। তাদের মতো তারও রোগ আছে, কামনা আছে, তাই নিয়ে এখানে নীরবে পড়ে থাকতে পারবে সে। কেউ তাকে প্রশ্ন করবে না, অপমানও করবে না। মন্দিরে ভগবান থাকলেও বাইরে এক দানাও খাবার নেই। আরও 6টা দিন এভাবেই কেটে গেল। একে মাঘ মাসের কনকনে ঠান্ডা, তার উপরে অনাহার, রোগ ক্রমশ বেড়েই চলল। বাড়িতে খবর পাঠানোর আশাও আর নেই তার। এখন শুধুই মৃত্যুর জন্য অপেক্ষা। কত রক্ত, আমি আর বাঁচব না, আর বাঁচব না, আর বাঁচব না, আজ সব শেষ, আজ সব শেষ। আমি দুপুরে পুজো হয়ে গেলে উঠে বসে ঠাকুরকে প্রণাম করে বিরাজ। আজ সেটুকুও করতে পারল না। মেঘে মেঘে আকাশটা কালো হয়ে এসেছে। অতি কষ্টে মুখ তুলে সে একবার তাকাল। এর উপর যদি বৃষ্টি আসে তাহলে আর বোধহয় বাঁচতে পারবে না। স্বামীর কোলে মাথা রেখে মরার স্বাদটা তাহলে না। আর ভিক্ষে চাইতে পারল না বিরাজ। মনের সমস্ত শক্তি জড়ো করে এবার প্রাণপণে বিদ্রোহী হয়ে উঠল সে। আমি নয় অসতী কুলোটা, আমার চাওয়ার কোনো দাম নেই। তুমি তো দেবতা ঠাকুর, তুমি তো দেবতা। তুমি তাহলে কথা দিয়েছিলে কেন? কেন কথা দিয়েছিলে আমায়? কেন আমি শেষে দেখতে পাবো? ভাবতে ভাবতে কখন যে তার অকেজো বাঁ হাতটা বুকের ওপর থেকে সরে গিয়ে রাস্তায় পড়েছে টের পায়নি বিরাজ। হঠাৎ তার উপর কার যেন একটা পা এসে পড়ল। সাংঘাতিক যন্ত্রণায় কোকিয়ে উঠল সে। মাগো! কে গা? এমন করে পথের উপর শুয়ে আছো? না জেনে গায়ে পা দিয়ে ফেলেছি। ইস, বড় অন্যায় হয়ে গেছে। তোমার খুব লেগেছে না? এই কার গলা? হতচকিত বিরাজ মুখের কাপড়টা সরিয়ে দেখতে পেল এই যে নীলাম্বর। রোগ শোক বিপদ সব ভুলে কেমন অবশ হয়ে গেল সে। নড়তেও পারল না। ততক্ষণে রাস্তার ধারে সরে গেছে নীলাম্বর। পড়ন্ত সূর্যের আলোয় পুঁটির কাছে এসে বলল, না জেনে বড় অন্যায় করে ফেলেছি বোন। কি গো? ওই রোগা মেয়ে মানুষটিকে মারিয়ে দিয়েছি আমি। ও খুব লেগেছে নিশ্চয়ই। বোধহয় ভিখিরি হবে। দেখ দেখি যদি কিছু দিতে পারিস। আচ্ছা আচ্ছা, দেখছি দাদা, তুমি দুঃখ করো না, আমি ওকে কিছু খাবার দিয়ে আসছি, একটু দাঁড়াও। ভিখারি মেয়েটি ততক্ষণে প্রাণপণ শক্তিতে মুখ ঘুরিয়ে তাকিয়েছে। তার মুখের খানিকটা কাপড়ে ঢাকা, তবুও তার মনে হলো এই মুখ যেন সে আগে দেখেছে। তার কাছে সরে এসে একটু অবাক হয়ে পুঁটি জিজ্ঞেস করল, হ্যাঁ গো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি সাতগায়। সাতগায়। অসুস্থ শীর্ণ সেই নারী এবার একটু হাসল। বিরাজের মুখের হাসিটাই সবচেয়ে মধুর ছিল। সে হাসি যে একবার দেখেছে সে আর জীবনে ভুলতে পারবে না। সমস্ত সংসারের মধ্যে এ হাসি বিরল। সেই হাসিটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল পুঁটি। নিজের চোখকেও যে বিশ্বাস হয় না তার। তারপরে অস্ফুটে বলে উঠল, হে যে বৌদি, আমার
চিনতে পারছো বৌদি? আমি 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 আমায় চিনতে পারছো? বিরাজের জীর্ণ শীর্ণ শরীরটার উপর উপুড় হয়ে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল পুঁটি। একটু দূরে দাঁড়িয়েছিল নীলাম্বর। কথাবার্তা শুনতে না পেলেও তার আর কিছু বুঝতে বাকি রইল না। কাছে এসে একবার তার আপদমস্তক নিরীক্ষণ করে শান্ত স্বরে পুঁটিকে বলল, এখানে কাঁদিস নে পুঁটি, ওঠ ওঠ, ঘরে চ। আমি দেখছি, তুই সরে যা। বোনকে সরিয়ে দিয়ে স্ত্রীর শীর্ণ দেহখানি শিশুর মতো বুকে জড়িয়ে নিয়ে দ্রুত পায়ে বাসায় এসে দাঁড়ালো নীলাম্বর। অনেক সাধ্য সাধনা করেও চিকিৎসার জন্য রাজি করানো গেল না বিরাজকে। সে শুধু শেষবারের মতো নিজের সংসারে ফিরে যেতে চায়। নিয়ে চল, আমার নিজে বিছানার উপর আমায় শুইয়ে দাও। আচ্ছা বেশ, নিজে বিছানা যেখানে যেতে চাও সেইখানেই তোমায় নিয়ে যাচ্ছি, চলো। বিরাজকে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে এলো নীলাম্বর। সারাদিন সে জ্বরে আচ্ছন্নের মতো পড়ে থাকে, কিন্তু একটু সজাগ হলেই ঘরের প্রতিটি জিনিস তন্ন তন্ন করে তাকিয়ে দেখে। স্ত্রীকে ছেড়ে কোথাও যায় না নীলাম্বর। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ভগবান, অনেক তো শাস্তি দিয়েছ, এইবার ক্ষমা করে দাও ঠাকুর। পরলোকের দিকে পা বাড়িয়েছে যে, তার ইহলোকের মায়া তুমি কাটিয়ে দাও, তার ইহলোকের মোহ তুমি কাটিয়ে দাও প্রভু, কাটিয়ে দাও। 2 সপ্তাহ কেটে গেল। কাল থেকে বিরাজের বিকারের লক্ষণ দেখা দিয়েছে। আজ সারাদিন ভুল বকে কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছিল সে। সন্ধ্যার পর চোখ মেলে তাকালো। পুঁটি কেঁদে কেটে তার পায়ের কাছে পড়ে ঘুমোচ্ছে। ছোট বউ মাথার কাছে বসে আছে। ছোট বউ? দিদি, আমি মোহিনী। ছোট বউ, পুঁটি কোথায় রে? তোমার ভাইয়ের কাছে ঘুমোচ্ছে। উনি কই? আন্নিক করতে গেছে। ছোট বউ, আছি বোধহয় আমি চললাম রে বোন। জন্মে যেন আবার তোকে পাই, দিদি গো, বোন হিসেবে পাই। এমন করে বলো না দিদি, তোমার পায়ে পড়ি, এমন করে তুমি বলো না। ছোট বউ, ছোট বউ, সুন্দরীকে একবার ডাকতে পারিস? আর তাকে কেন দিদি? তার জন্যই তো আজ। থাক তবে, থাক। বিনা অপরাধে এত দণ্ড দিয়েও ঠাকুরের স্বাদ মিটল না, এবার তোমাকেও নিতে বসেছেন। একটা হাত তো নিলেন, তবুও যদি তোমাকে আমাদের কাছে ফেলে রেখে দিতেন। কি করতিস আমাকে নিয়ে? এই দুর্নাম নিয়ে আর বেঁচে থেকে কি হবে রে? হ্যাঁ, ও দুর্নাম মিথ্যে, মিথ্যে। ওতে আর ভয় করি না দিদি। আমি করি রে। দুর্নাম তো মিথ্যে নয়। আমার অপরাধ যতটুকুই হয়ে থাক ছোট বউ, তারপরে আর এই 2 ঘরের মেয়ের বাঁচা চলে না রে। তোরা ভগবানের দয়া বলছিস নেই, কিন্তু আমি যে দেখছি আছে রে। হ্যাঁ, ও ভারী দয়া ভগবানের। তার এতটুকু দয়া নেই, এতটুকু বিচার নেই। যারা আসল পাপী
তাদের কিচ্ছু হলো না, আর আমাদেরই তিনি এমন করে শাস্তি দিচ্ছেন। মা বলে না মা, এভাবে বলতে নেই মা, বলে না। বৌদি তুমি যেও না, বৌদি আমাদের ছেড়ে চলে যেও না, তোমার দুটো পায়ে পড়ে। আর কটা দিন, আর কটা দিন আমাদের কাছে থাকো, থাকো না বৌদি, বৌদি। তার কান্নার শব্দে আহ্নিক ফেলে তড়িঘড়ি ঘরের বাইরে এসে দাঁড়ালো নীলাম্বর। এইবার বিরাজের দুই চোখ বেয়ে বড় বড় অশ্রুর ফোঁটা ঝরে পড়ল। ছোট বউ সযত্নে তা মুছিয়ে দিয়ে পুঁটিকে নিজের কাছে টেনে নিল। বিরাজের ঘোর কাটছে এবার, গলার স্বরটাও একটু স্পষ্ট হয়েছে। দাদা রইল, দাদাকে দেখিস, কাঁদিস না পুত্রে, কাঁদিস না, না বুঝে তার দোষ দিস না মা। আমি মরতে পেলেই বেঁচে যাই, এই কথাটা আমি গেলে তবে তুই বুঝবি। একবার তোর দাদাকে ডাকবি রে মা, অনেকক্ষণ তাকে দেখিনি। বড় বউ, এই যে বড় বউ, এই যে আমি, দেখো দেখো, এই তো আমি। তোমার হাতখানা দাও তো বিরাজ, নাড়িটা একবার দেখি। আর কত দেরি গো? বৌদি এ কথা বলো না গো, তোমার পায়ে পড়ি বৌদি, এ কথা বলো না। বললাম না? হ্যাঁ গো, সকলের সামনে আর একবার আমায় বলো দেখি, আমাকে মাফ করেছো তুমি? করেছি বিরাজ, করেছি। জ্ঞানে অজ্ঞানে এতদিনের ঘর কান্নায় তোদের কাছে কত দোষ করেছি ছোট বউ, তোরা আমায় মাফ করিস বোন। ও পুটি, কাঁদিস না, আর পারি না বাবু, আমার অপরাধ নিস না মা। সব ভুলে আজ আমায় বিদায় দে। আমি এবার যাই গো, যাই, আমি এবার যাই গো, যাই। হ্যাঁ গো, আমি যাই, অনুমতি দেবে না? যাই। ও পায়ে ধুলো, পা দুটো দেখি না, পা দুটো দেখি। মাথার বালিশটা সরিয়ে দিয়ে বিছানার উপর নিজের পা দুটো তুলে দিল নীলাম্বর। কাঁপা কাঁপা হাতে তার পায়ের ধুলো মাথায় ঠেকালো বিরাজ। বিড়বিড় করে বলল, সব পাপ আমার ধুয়ে গেল গো, সব পাপ ধুয়ে গেল। এবার আমি আগে চললুম গো, উপরে গিয়ে দাঁড়িয়ে থাকি গে। হ্যাঁ, যাই, যাই গো, যাই। আস্তে আস্তে এবার চুপ করে গেল বিরাজ। নীলাম্বরের কোলে তার মাথা, মাথায় হাত বুলোতে বুলোতে তাকে যেন ঘুম পাড়িয়ে দিতে লাগলো নীলাম্বর। বড় নিশ্চিন্তে, বড় শান্তিতে ঘুমিয়ে পড়ল বিরাজ বউ। পুঁটি আর মোহিনীর বুক ফাটা কান্নাতেও আর তার ঘুম ভাঙল না। বিরাজের মাথায় হাত রেখে চুপ করে বসে আছে নীলাম্বর। কোন সুদূরের পথে চেয়ে আছে যেন। সেই পথেই কি চলে যাচ্ছে বিরাজ বউ? কে জানে, হয়তো তাই।
শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিরাজ বউ। আজ শুনলেন দ্বিতীয় ও শেষ পর্ব। আজকের প্রশ্ন, বিরাজকে কোথায় খুঁজে পেল নীলাম্বর? গত সপ্তাহের বিরাজ বউ প্রথম পর্বের প্রশ্ন ছিল রাজেন্দ্রর পরিচয় কি? সঠিক উত্তর হল জমিদার বা জমিদারের ছোট ছেলে। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন মৌসুমী ওঝা, শক্তিপদ গিরি, সুমিতা সমাদ্দার, বিউটি বৈরাগী, প্রিয়া নস্কর, অরুণিমা বিশ্বাস, মল্লিকা আচার্য, সৌমেন মান্না, সুমনা রায়চৌধুরী ও রাজ বিশ্বাস। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।